শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। সংস্কারের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার, বললেন বদিউল আলম মজুমদার। সরকারি চাকুরিতে বয়স বাড়ানোর দাবি যৌক্তিক, বলেছেন পর্যালোচনা কমিটির প্রধান। বাস্তবসম্মত সমাধানের আশা আন্দোলনকারীদের। শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ, গুলির বিষয়ে অস্বীকার র্যাবের। শেখ হাসিনার সহচররা দেশকে অস্থিতিশীল করতে চায়, বলছে বিএনপি। আশুলিয়ায় ৫২ ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা। গাজীপুরে ১০ কারখানায় ছুটি, প্রতিযোগী দেশের ইন্ধনের অভিযোগ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শনিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার পূর্ব দ্বিতীয় দফায় সংলাপ। প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। সংলাপে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ৬টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রধান দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করবেন। এর আগে প্রধান দলগুলোর সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সরকারের সংস্কার ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফায় সংলাপ করেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন। এটা আপনারা জানেন যে ৮ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে ২ দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারের সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে। বুধবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই আগ্রহের কথা জানান। বাংলাদেশ থেকে ইতালিতে বৈধভাবে অভিবাসনের ব্যাপারে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্য বৃদ্ধি নিয়েও কথা বলেন আন্তোনিও আলেসান্দ্রো। নিউ ইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ইতালিতে বৃহৎ সংখ্যায় অভিবাসন বিষয়ে আলাপ করেন প্রধান উপদেষ্টা। গণবিপ্লবের সুফল ঘরে তুলতে না পারলে তা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি আশা করেন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। জাতীয় প্রেসক্লাবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরিপে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, অন্তর্বর্তী সরকারকে ২ বছর বা তারও কম সময় থাকার পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছে। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। আমি আইন অনুযায়ী জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের নাগরিকদের প্রত্যাশা নিয়ে জাতীয় জরিপ পরিচালনা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। দেশের ৮ বিভাগের ১৭ জেলায় ১,৮৬৯ জনের মতামত নিয়ে করা জরিপে অন্তর্বর্তী সরকারের উপর ৯৭% মানুষের আস্থার কথা বলা হয়েছে। ৫৩% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারকে ২ বছর বা তারও কম সময় থাকতে হবে। সমীক্ষায় দেখা গেছে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থার পক্ষে ৯৪%, দলের বিরুদ্ধে সংসদে মত দিতে ধারা ৭০ সংশোধনে ৯৬% মানুষ মত দিয়েছে। ৯০ ভাগের বেশি মানুষ মনে করে এই সরকার সংস্কারের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনেও ৭২ ভাগ মানুষ পক্ষে।
প্রধানমন্ত্রী হিসেবে 2 বার থাকার পক্ষে 96%, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না 91 মত। প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন 95%, ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধে 91 মানুষ মত দিয়েছে। সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও চুক্তিতে 85, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 92, বিচার বিভাগ 91%, শিক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে 95, স্বাস্থ্য ব্যবস্থার 94 ও পুলিশের ক্ষেত্রে 96% মানুষ মত দেয়। এছাড়াও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও দুর্নীতি দমনে 94%, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নে 95, হত্যা ও রাজনৈতিক দলগুলোর অপরাধের বিচারের ক্ষেত্রে 95 ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 97 মানুষ দ্রুত পদক্ষেপ নিতে মত দিয়ে জরিপে অংশ নেন। সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি এবারও যদি আবার চিন্তাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। অনুষ্ঠানে সুজন সম্পাদক বলেন, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার। আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো একবারে এক্সাক্ট দিনক্ষণ নয়, এটা সময়কাল নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে জনগণ এবারও সুফল থেকে বঞ্চিত হবেন বলেও মনে করেন সুজন সম্পাদক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা 35 করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। বলেন, কত বছর বাড়ানো হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। অন্যদিকে বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা আন্দোলনকারীদের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকে বিষয়টি পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়। বুধবার সচিবালয়ে বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটির সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। পরে তারা বলেন, দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে। আশা করেন ইতিবাচক সমাধান করবে অন্তর্বর্তী সরকার। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। 7 কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো। আমরা 12 জন বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, এই দায়ভার আমরা 12 জন নেব না যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে। আমরা আশা রাখি স্যার আমাদের দাবিটা মেনে নেবেন, কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে। বৈঠকের বিষয়ে কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা নেই। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা সম্ভব কিনা সে ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন কমিটির সদস্যরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে শুধু রাজনৈতিক দলের অপরাধ তদন্তের দাবি জানানো হয়। এদিকে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে।
খুনের রাজনীতির প্রতিবাদে নিজেকে শহীদের কাতারে দাঁড় করাতে ভয়কে জয় করে পুলিশের গুলিকে বুকে নিয়ে স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে প্রকাশ পাচ্ছে তরুণদের দেশপ্রেমের চিঠি। তেমন এক চিঠি লিখে ঘর ছাড়ে গণ অভ্যুত্থানের বিজয়ের আগ মুহূর্তে নিহত হন আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। 5 আগস্ট চিঠিটি লিখে ঘর থেকে বের হন আনাস। তার স্মৃতির শেষ চিঠিতে বলছে, মা আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর ঘরে আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না, আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেয়ে গর্বিত হইও, জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ছেলে হত্যার ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে আসে আনাসের বাবা মা। গুলির হুমকিদাতা সহ জড়িতদের বিচার চেয়েছেন তারা। এই যে নিরস্ত্র ছাত্র জনতা সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। এদিন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তার অভিযোগ, 19 জুলাই 14 দলের বৈঠকে কারফিউ ও গুলির সিদ্ধান্ত হয়, এরপরই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এবং এই 14 দলের মিটিংয়ের পর তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, কয়েকটা দলের জাসদ ইনু কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্রগুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে। চিফ প্রসিকিউটর জানান, অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার করার বিধান রয়েছে, তবে শাস্তি কি হবে তার ব্যাখ্যা পরিষ্কার নেই, যা সংশোধনে আনার কথাও জানান তিনি। এই সংশোধনটা হবে যে শাস্তিটা কি হবে সেই বিষয়টা, কিন্তু বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে। যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। জুলাই আগস্ট ঘটনায় থানা অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা না করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান চিফ প্রসিকিউটর। কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টার নামানো হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে র্যাবের দাবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এদিকে সাগররুনি হত্যা মামলা তদন্তে র্যাব ব্যর্থ কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান সংস্থাটির মুখপাত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হন 1581 জন, আহত হয়েছে কয়েক হাজার। এই ঘটনায় সারা দেশে হয়েছে কয়েকশো মামলা। বুধবার কারণবাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানান, যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল তাদেরকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। তিনি আরও জানান, সাগররুনি মামলাটি গতিশীল করার জন্য গঠিত টাস্ক ফোর্সকে সহায়তা করবে র্যাব, তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে। সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে
এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব বলছে প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, তিস্তার গজলডোবায় বাঁধ খুলে দেয়ায় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে। সেখানকার 5 জেলার বন্যার্তদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ডক্টর জাহিদ। দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই, এবং তাদের একটি মাত্র টার্গেট, আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর। কারণ ভাঙচুরের কারণ কি, খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলটেক্সে হচ্ছেটা কি, হিলটেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের পলাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানান তিনি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদি প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না, এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা। তারা বলেন, শেখ হাসিনার উচিত সব হত্যা অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। দুদকের মামলায় ডাক্তার জুবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়টির সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সাজার বিষয়ে তাকে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের মাধ্যমে 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। গত বছরের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছর কারাদণ্ড দেন আদালত। সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়ে গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা। এদিকে টানা 52 ঘণ্টা অবরোধের পর দুপুরে সড়ক থেকে সরে গেছে বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুক ও আশুলিয়া প্রতিনিধি শেফালে মিতুর তথ্য ও ছবিতে রিপোর্ট। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল 9টা থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এর আগে সকালে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ 3 মাসের বকেয়া বেতন পরিশোধ না করে অনির্দিষ্টকাল কারখানা বন্ধ ঘোষণা করে। বেতন তো দেয়ই না,
ফ্যাক্টরি বন্ধ করে রক পয়সা চলে যায়। বেতনটা দেয় না কারণে আমরা বাসা ভাড়া দিতে পারি না, বাজার করতে পারি না, খাওয়া খরচ মানুষের। মালিক পক্ষ আসলে তারপরে রাস্তা ছেড়ে দেবো, আমাদের মালিক পক্ষ চাই, আমরা বেতন চাই, আমাদের বেতন দিক, আমরা রাস্তা ছেড়ে দিব, আমাদের বেতন যা পাও না আমাদের বুঝাইয়া দিই। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। আমরা এই জায়গায় 2.5 ঘন্টা হয়ে গেছে গা। সমস্যা এই যে গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা ব্লক করে রাখছে। 9টার টান বসে হয়েছে আর কি, আমাদের যেতে দিতেছে না। এয়ারপোর্ট তো যাত্রী আসবে, একটা লোক এতদিন পর আসবো, কত আশা নিয়ে আমরা যাইতেছি, এইভাবে যদি তেরে হয় তাহলে আমরা কি করব বলেন তো। এই গার্মেন্টস আন্দোলন করে বেতন দেয় না, আমাকে ড্রাইভার করে, আমরা কি বেতন দেবো কে রে? রাস্তা কত মানুষ রয়েছে, মানুষ টাকলি মরি ডাক্তারের কাছে নিয়ে যায় না, অ্যাম্বুলেন্সও ছাড়ে না। ঢাকায় যে উদ্দেশ্যে যাইতেছিলাম হয়তো আমাদের কোনো কাজ হবে না যাইয়া। এই যে তারিখে এই যে শ্রমিকরা আন্দোলনগুলো করে, এগুলো আসলে রাস্তায় না করে তাদের অফিসিয়ালভাবে তারা বসে একটা মীমাংসা করুক। অন্যদিকে আশুলিয়ায় কোনো রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করে বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। এ নিয়ে বিজিএমই এর কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে 30 সেপ্টেম্বর সকাল 9টা থেকে সড়কে অবস্থান নিয়েছিল কারখানাটির শ্রমিকরা। ওরা আমাদের একটা দিছে যে নোটিশ দিছে, নোটিশের মাধ্যমে সবাই সাইন টাইন করে গত 30 তারিখে আমাকে স্যালারি দেওয়ার কথা গেছে, কিন্তু তারা সেই স্যালারিটা আমাকে দেয় নাই। না দেওয়ার কারণে তারা ভুয়া একটা নোটিশ দিছে যে আমরা আরো 3 মাস সময় চাই। যে 3 মাস সময় দেওয়া কি সম্ভব না। আমরা রাস্তায় আসছি গত 30 তারিখে। 30 তারিখে আমরা অফিসের গেটে আসে দেখি বানা টানা আছে 3 মাসের মধ্যে কোনো পণ্য দেওয়া যাবে না। তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কিন্তু আমাদের সেনাবাহিনী 2 ঘন্টা সময় নিছিল, এটাও কোনো কিছু করতে পারতিস না। দুপুরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মালিক পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে 52 ঘন্টা পর অবরোধ তুলে নেয় বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তৈরি পোশাক খাতে দীর্ঘমেয়াদে অস্থিরতা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বার্তাই দিচ্ছে ক্রেতাদের কাছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তবে সংকট নিরসনে বল প্রয়োগের চেয়ে মালিক শ্রমিকের নিবিড় সম্পর্কের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। যদিও তৈরি পোশাক মালিকরা বলছেন অস্থিরতার সাথে প্রতিযোগী দেশের চক্রান্ত কাজ করছে। এটি বুঝতে দেরি হলে তৈরি পোশাক খাতের বড় ক্ষতি হয়ে যাবে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই মাস থেকে তৈরি পোশাক খাতে অস্থিরতা দেখা দেয়। মালিক শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় বৈঠকেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সাভার আশুলিয়া চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে 24 সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক পক্ষ মালিক পক্ষ যৌথ বিবৃতি দেয়। 18 দফা দাবি পূরণে শ্রমিক মালিক ঐকমত্যে পৌঁছায় সংকট কেটে যাবে মনে করা হলেও বাস্তবে তা হয়নি। সোমবার আশুলিয়ায় শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক শ্রমিক নিহত হন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা যৌথ বাহিনীর অন্তত 5টি গাড়ি ভাঙচুর করেন। যতই দাবি দেওয়া মানা হোক না কেন, আন্দোলন থামবে না। কারণ এই আন্দোলনটা দাবি নিয়ে আন্দোলন নয়, এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে অস্থিতিশীল রাখার জন্য আন্দোলন। এবং এর পিছনে ইন্ধনদাতা যে রয়েছে এবং এরা যে পরিকল্পিতভাবে করছে, এটাই প্রমাণিত হয় যে এই সেক্টরটাকে অশান্ত রাখার জন্যই এটা করা হয়। এই যে গতকালকে যেটা হলো, ওই পাশের ফ্যাক্টরি থেকে গিয়ে আর অন্য ফ্যাক্টরিতে আক্রমণ করা হলো, সেই ফ্যাক্টরির শ্রমিকরা মারামারিতে লিপ্ত হলো। তো এর জন্য দায়ী কে, কারা, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। 18টি দফার ভিতরে ইমিডিয়েট যেগুলো করণীয় ছিল সেইগুলো পূর্ণ করণীয় হয়েছে সব কারখানায়। এটির একটি ঘোষণা আসা দরকার এবং কোন কোন কারখানা করেনি এবং তাদেরকে চিহ্নিত করে ওই কারখানাগুলো যাতে দ্রুততম সময় করে সেটি নিশ্চিত করা। শ্রমিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি বা যারা রয়েছেন তারা, রাজনৈতিকভাবে প্রভাবান্বিত তারা এবং নিজেরা নিয়ে আলোচনা করে তারা স্থানীয় পর্যায়ে গ্রুপ ফর্ম করে এই ধরনের বিষয়গুলো নিয়মিত তদারক করতে পারেন এবং তার ভিত্তিতে কারখানাগুলোর ভিতরে এক ধরনের বার্তা দিতে পারেন যে কেউ যাতে এখান থেকে কোনোভাবে আনওয়ান্টেড কোনো কিছু করার সুযোগ না নেয়। পোশাক খাতে চলমান অস্থিরতা বায়ারদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে বলছেন বিশ্লেষকরা। সরকার পরিবর্তনের পরে নতুন সরকার এসে তাদের যে কন্ট্রোল আসাটা যে এখনো হয়নি এবং সেখানে যে দুর্বলতা রয়ে গিয়েছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাইরের ব্র্যান্ড বায়ারদেরকে আমাদের দেশে
ইমিডিয়েট অর্ডার না দেওয়াতে উৎসাহিত করছে, কেননা এই অর্ডারগুলো ক্রিসমাস আসছে বা এই অর্ডারগুলো তাকে ইমিডিয়েটলি দিতে হবে। সুতরাং তাকে এই অর্ডারগুলো অন্তত সে অন্য জায়গায় সে হয়তো কিছু কিছু শিফট করেও দিচ্ছে, কেননা তার উপায় নেই, যেহেতু এগুলোর ঠিকমতো যদি সে শিপমেন্ট না পায়। বাংলাদেশ যে স্থিতিশীল না, এটা প্রমাণ করানোর জন্যই কোন দেশ এই কাজটা করাচ্ছে, এবং তাদের টার্গেটই হচ্ছে এই বায়ারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমাদের বুঝতে দেরি হয় তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমাদের ইন্ডাস্ট্রি হবে, দেশ হবে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনীতির স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অস্থিরতা নিরসনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে সংগ্রহ করা টাকার মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম চেক গ্রহণ করেন। টিএসসি ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য লুৎফর রহমান জানিয়েছেন, টিএসসিতে মোট 11,69,420 টাকা উঠেছে। এর মধ্যে ব্যয় হয়েছে 1,78,33,207 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে 9,91,51,213 টাকা জমা রয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 8 কোটি টাকা হস্তান্তর করা হয়। বাকি 1,91,00,000 টাকা উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগিতায় ব্যয় করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, বন্যার্তদের সাহায্যে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে 91,43,28,000 টাকার অনুদান গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বেজে উঠল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ঢোল। পুণ্যলগ্ন মহালয়া আজ। নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। এদিন থেকে শুরু দেবী পক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এবছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা 32,666। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 157টি ও উত্তর সিটিতে 88টি মণ্ডপ হবে। শুভ মাহফুজের রিপোর্ট। শ্লোকার উলুধ্বনিতে দেবী দুর্গাকে নিমন্ত্রণ, মন্ত্রপাঠ আর গানের সুর মূর্ছনায় ভক্তরা মেতে ওঠেন দেবীর আগমনী বার্তায়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন মহালয়ার পুণ্যলগ্নে। পিতৃপক্ষের অবসান করে হয় মাতৃপক্ষের শুভ সূচনা। মহালয়ের শুভলগ্নে বুধবার সারা দেশের মন্দিরগুলোতে এমন ধর্মীয় আয়োজন হিন্দু ধর্মাবলম্বীদের। নাচ, গান আর গীতিনাট্যে তুলে ধরা হয় দেবী দুর্গার কাহিনী। কিছু কিছু অপেক্ষা আছে যেটা সত্যি আনন্দের। তো মা আসছে, এই অপেক্ষাতে আমরা অনেক আনন্দে প্রহর গুনছি, দিন গুনছি। আর আজকে তার শুরু হয়ে গেল মহালয়া দিয়ে। সঠিক মতো পূজা করলে এই সমস্তগুলো মঙ্গলের পরিবর্তে যে অমঙ্গলগুলো সূচনা হওয়ার কথা ছিল সেগুলো সবই মঙ্গলে পরিণত হয়ে যায়। শুভ মহালয়ের উৎসবের প্রথম লগ্নে অনেকেই মেতে ওঠেন আনন্দে, প্রার্থনা করেন সারা বিশ্বের শান্তি কামনায়। দুর্গে দুর্গতি নাশনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গা। মা দুর্গা যেন আমাদের যে বিপদগুলো আছে সেগুলো দূর করে এবং আমাদের সবার মঙ্গল হয়, সেই কামনায় মা দুর্গার কাছে করছি। মা দুর্গা আসছে, এটা একটা অন্যরকম মুহূর্ত, এটা একটা অন্য অনুভূতি। এই যে মহালয়ার আজকে শুরু, আমরা বলতে গেলে সারাটা বছর আমাদের আসলে অপেক্ষাতে শান্তি বলতে গেলে। এখন দশমীতে আমরা মনে করি আবার পরের বছর ঘুরে আসবে, আবার আমরা মজা করতে পারবো। পরের বছর কখন আসবে, কখন এই শুরু হবে মহালয়ার ডাক। পূজার সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট আয়োজকরা। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, তারপরে র্যাব, আনসার প্রত্যেকে আমাদের সাথে মিটিং হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক, সবার সাথে আমাদের সচিব সমাবেশের মিটিং হয়েছে যে তারা আমাদের সাথে আছে। মহালয়ের এক সপ্তাহ বাদে আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 12 অক্টোবর দশমী পূজায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ের একটি সেলস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে রেল ভবনে। এতে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এবং পূবালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সহ বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবুল আইস মোহাম্মদ শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ মহাব্যবস্থাপক এম ফিরোজ কামাল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ রেলওয়ের সকল কর্মচারীরা পূবালী ব্যাংক পিএলসি থেকে বাৎসরিক চার্জ ছাড়াই ক্রেডিট ও ডেবিট কার্ড নিতে পারবেন। 6 আগস্ট উশু ফেডারেশনে লুটপাটের ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উশু ফেডারেশনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান তারা। বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন অভিযোগ করেন, 10 থেকে 12 জন সন্ত্রাসী বৈষম্যমূলক ছাত্র জনতার আন্দোলনের সাফল্যের পরদিন উশু ফেডারেশনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা পরে ফেডারেশন থেকে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রী ও প্রশিক্ষণ সরঞ্জাম, ফেডারেশনের বিল ভাউচার সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তাদের অভিযোগের আঙুল উশুর সাবেক 2 কর্মকর্তা দিলদার হাসান দিলু, মেজবাউদ্দিনের দিকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। সংস্কারের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার, বললেন বদিউল আলম মজুমদার। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি যৌক্তিক, বলেছেন পর্যালোচনা কমিটির প্রধান। বাস্তবসম্মত সমাধানের আশা আন্দোলনকারীদের। শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় 25 জনের বিরুদ্ধে অভিযোগ, গুলির বিষয়ে অস্বীকার র্যাবের। শেখ হাসিনার সহচররা দেশকে অস্থিতিশীল করতে চায়, বলছে বিএনপি। আশুলিয়ায় 52 ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা। গাজীপুরে 10 কারখানায় ছুটি, প্রতিযোগী দেশের ইন্ধনের অভিযোগ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।